তো কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা বেসিক্যালি আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেই ইউনিভার্সিটির ক্যাম্পাস। আমাদের তো অনেকগুলো ক্যাম্পাস আছে। আমি যে ক্যাম্পাসে আসলে আমার ক্লাসটা হয় সেটা হলো গাশিং। সো গাশিংয়ের একটা লেকের ধার বলতে পারেন, তো যেটা মোটামুটি খুব সুন্দর একটা জায়গা। তো আমার খুব একটা বেশি আসা হয় না, কারণ খুব একটা বেশি ঘুরতে আসলে মানে আমাদের ক্যাম্পাসে আসা হয় না, কারণ আমি যখন ক্লাসগুলো করেছি তখন মোটামুটি সব ক্লাসই ছিল হলো আপনার অনলাইনে। তো অনলাইনে ক্লাস করে আসলে এই জায়গাগুলো ঘোরা হয়নি, বাট এই যে ব্লগ করার জন্য আসলে আসলাম। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেই টপিকটা হলো যে আপনারা দেখবেন যে অনেক বিজ্ঞাপন এবং অনেক ইউটিউবের ভিডিওর থাম্বনেল দেওয়া আছে যে 5-7 দিনের মধ্যে আইএলটিএসের স্কোর ভালো করার উপায়, রাইট? তো আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করবো যে আসলে কি 5-7 দিনে আইএলটিএসের স্কোর ভালো করা যায়, বা আদৌ কি এটা সত্য কিনা। তো সেটা নিয়ে আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করবো। তো হোপফুলি আপনাদের খুব ভিডিওটা কাজে লাগবে। তো কাজে লাগার ভিডিও দেখার আগে অবশ্যই ইন্ট্রোটা দেখে নিতে হবে। ওকে, তো প্রথমে শুরু করা ভালো। ধরেন আইএলটিএস নিয়ে আমাদের একটা খুব পরিমাণে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা বলতে আইএলটিএস বলতে আমরা মোটামুটি শুধুমাত্র বুঝি হলো স্পিকিংয়ের কথা। আপনি 100 জন মানুষকে যদি জিজ্ঞেস করেন যে আইএলটিএস বেসিক্যালি কী, তখন তারা বলবে যে আরে আমি তো ভালো ইংরেজি বলতে পারি না। দ্যাট ডাজন্ট মিন যে আপনার আইএলটিএসের স্কোরটা খারাপ হবে। আইএলটিএসের কিন্তু 4টা ভাগ আছে। 4টা ভাগের মধ্যে একটা মাত্র পার্ট হলো স্পিকিং, অর্থাৎ স্পিকিং বাদে আরও 3টা পার্ট আছে। সেই 3টা পার্ট হলো 1 লিসেনিং, 2 রিডিং, 3 হলো রিডিং লিসেনিং স্পিকিং, আরেকটা হলো রাইটিং। ওকে, তো স্পিকিং বাদে আর 3টা যেটা সেটা কাউন্ট করে নিতে পারেন। তো এই ভুল ধারণাটা আপনাদেরকে প্রথমে মাথা থেকে সরাই ফেলতে হবে। সেটা হলো যে আসলে আইএলটিএস বলতে 4টা স্টেপ বোঝায়, নট 1। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা খুব বেশি পরিমাণে কাজ করে যে আসলে আমরা স্পিকিংটাকেই চিন্তা করি যে আইএলটিএসের একমাত্র মাধ্যম। তবে একটা জিনিস বলা ভালো যে আপনাদের স্পিকিং যদি একটু ফ্লুয়েন্ট হতে পারে, তাহলে আপনার আইএলটিএসের স্কোরটা তোলাটা একটু মানে হাই লেভেলের তোলাটা একটু ইজি হয়ে যায়। কারণ স্পিকিংয়ে আমার মোটামুটি আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে আশেপাশের মানুষের এক্সপিরিয়েন্স, স্পিকিংয়ে হলো নাম্বার তোলাটা মোটামুটি ইজি। স্পিকিং এবং লিসেনিংয়ে নাম্বার তোলাটা অনেকটাই ইজি। এখন চলে আসেন যে 5-7 দিনের যেই চমকপ্রদ যেই থাম্বনেলগুলো থাকে বা চমকপ্রদ যেই আপনার বিভিন্ন পোস্টার থাকে যে আসুন এসে নিয়ে যান 7-8 তোলার সবচেয়ে সহজ উপায়, আমাদের এখানে কোচিং করলেই 8 হয়ে যাবে। তো এটা আসলে কতটুকু সত্য? প্রথম কথা, আপনার মানুষ তো মার্কেটিংয়ে বিশ্বাসী। তো মানুষজন অবশ্যই আপনাকে ঘোল খাওয়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ঘোল খাওয়া থেকে আপনার দূরে থাকাটা উচিত বলে আমি সবসময় মনে করি। কারণ আপনার নিজের ক্যাপাবিলিটি আপনার নিজের জানা উচিত, তাই না? কারণ ধরেন যে আপনি আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে খুব ভালো পরিমাণে অবগত থাকবেন, এটাই কিন্তু একটা হিউম্যান নেচার বা হিউম্যান বিইংয়ের একটা খুব ভালো একটা ফিচার বলতে পারেন। যেমন একটা কুকুর নিজের ভালো খুব একটা বেশি নাও বুঝতে পারে, বাট একটা মানুষের একটা নিজের ভালো বোঝা উচিত বা মানে চিন্তা করতে পারে অ্যাটলিস্ট। তো আমার ধারণা আসলে আমি যেটা চিন্তা করি সেটা আসলে সেভাবেই সম্ভব। তো এখন যেটা হয় যে আইএলটিএসের ক্ষেত্রে যারা ব্যবসা করে বা যারা ধরেন যে কোচিং বাণিজ্য করে, অথবা ধরেন যে বিভিন্ন ধরনের বড় যেসব আইএলটিএস সেন্টার আছে, তারা তো অবশ্যই চাবে টাকা কামাইতে, এবং টাকা কামানোর সবচেয়ে সহজ ধান্দা হলো মার্কেটিংয়ের পলিসি খুব ভালো মতো করা, চমকপ্রদ করা, যাতে হলো আপনি খুব ইজিলি কোনো একটা জিনিস পাওয়ার একটা আকাঙ্ক্ষা পোষণ করে। তো এখানে একটা তথ্য দিয়ে দেয়, সেটা হলো যে যেহেতু কোচিংয়ের কথা আসলামই বা একটা টিচিং সেন্টারের কথা আসলামই, সেটা হলো যে আমি সবার প্রথমে যেটা করি কোনো একটা ভিডিও দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো যে আমি একটু গুগলে ঘাটাঘাটি করে রিসার্চ একটু করি, তারপরে হলো আপনাদের তথ্য প্রোভাইড করার চেষ্টা করি, রাইট? তো আমি একটা সর্বপ্রথম আমি সেটা গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দেওয়ার পর আমি যেটা পাইলাম সেটা হলো যে একটা কোচিং সেন্টার বা একটা ধরেন যে ইন্ডিয়ান কোচিং সেন্টার বেসিক্যালি, এবং ওদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আসলে তারা কি বলতেছে এবং তাদের মধ্যে আসলে মানে তথ্য প্রদান করার প্রবাবিলিটিটা কেমন। তো সেখানে আমি একটা তথ্য পাইলাম, সেটা হলো যে 77% ট্রেনার, মানে ওদের ওখানে যারা ট্রেনাররা আছে 77% ট্রেনাররা মনে করে যে একজন স্টুডেন্টের অবশ্যই অ্যাটলিস্ট 30 দিনের একটা প্রস্তুতি নেওয়া উচিত, অথবা 6 থেকে 8 উইকের একটা প্রস্তুতি নেওয়া উচিত। 6 থেকে 8 উইক মানে বুঝতে পারতেছেন, 6 থেকে 8 উইক মানে হলো যে অ্যাটলিস্ট 2 মাসের একটা প্রস্তুতি নেওয়া উচিত, অথবা 30 দিনের একটা মিনিমাম প্রস্তুতি নেওয়া উচিত। এখন আমি কেন ইন্ডিয়ার মানে রেফারেন্সটা টানলাম, কারণ অন্য কোনো রেফারেন্স অবভিয়াসলি পাই নাই, কিন্তু তার বাদেও একটা কারণ আছে। সেটা হলো যে আপনারা ইন্ডিয়ার দিকে যদি চিন্তা করেন, ইন্ডিয়া কিন্তু আমাদের পাশের দেশ হলেও ওখানে কিন্তু ইংলিশের প্রচারণাটা অনেক বেশি পরিমাণে থাকে। কারণ হলো তাদের কিন্তু কোনো রাষ্ট্রভাষা নেই। আমাদের যেমন রাষ্ট্রভাষা বাংলা, ওদের অ্যাকচুয়ালি রাষ্ট্রভাষা বলতে কিছু নাই, যা আছে সব হলো রাজভাষা অথবা রাজ্য ভাষা। যেমন ধরেন স্টেট ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন ধরেন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার এই সাইডে যে স্টেট ল্যাঙ্গুয়েজ সেটা হলো বাংলা, কিন্তু আসলে ওদের
রাজভাষা হলো মানে ধরেন যে কিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, সেটা হলো আপনার হিন্দি। বাট হিন্দি কিন্তু সবাই কথা বলে না, সবাই হিন্দিতে কথা বলে না, অনেকে আছে যারা কথা বলে হলো আপনার ইংরেজিতে, এবং ইংরেজির প্রচার প্রসারটা কিন্তু অনেক পরিমাণে বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদের ক্ষেত্রে ইংরেজির প্রবণতা বা ইংরেজি কথা বলার প্রবণতাটা অনেক বেশি থাকে, ইভেন ওরা নিজেরাও কিন্তু ইংরেজিতে কথাবার্তা বলে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হয় সেটা হলো যে আমি এখানে এসে দেখেছি যে ধরেন যে ফরেনার যারা আছে তারা কিন্তু ইংরেজিতে এসে অনেক বেশি কথাবার্তা বলে নিজেদের মধ্যেই, মানে ইন্ডিয়ানরা নিজেদের মধ্যেই হলো কথাবার্তা বলে হলো ইংরেজিতে। তো তাদের ক্ষেত্রে যদি একটা কোচিং সেন্টার যদি রেকমেন্ড করতে চায় বা করতে পারে, সেটা হলো যে 3 থেকে 6 উইকের অথবা যদি 30 দিনের, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাপারটা কিন্তু আমাদের ক্ষেত্রে আরেকটু বেশি হওয়া উচিত। না আমার কারণ আমরা তো বেশি ইংরেজি বলি না, আমরা যেহেতু বেশি ইংরেজি বলি না সেহেতু আমার মনে হয় যেটা হয় যে আমাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাসের একটা সময় নেওয়া উচিত। এখন চলে আসেন আমার এটা বলার রিজনটা হলো যে অনেকেই আমি দেখতেছি যে রিসেন্টলি অনেক দোকান জ্ঞান কাইন্ড প্রবলেম yeah no problem at all yeah so yeah kind of yeah yeah no problem I can just edit it Yeah, okay. yeah What's the topic? so it's basically higher education Oh, okay, cool. yeah You came to the right place. yeah that's why I'm basically filming yeah thank you ওকে। তো যেটা বলছিলাম, তো জিজ্ঞেস করছিল যে আমি ইউটিউবে করতেছি কিনা এবং আমার টপিক কী। তো আইএলটিএস ব্যাপারে যেটা বলছিলাম যে আমি রিসেন্টলি অনেক এরকম সার্কুলার দেখতেছি, এরকম অনেক পোস্টার দেখতেছি যেটা হলো খুব চমকপ্রদ, কিন্তু আপনাদের এখানে ফেসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিপ্রেশনে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেন ডিপ্রেশনে পড়ার সম্ভাবনা বেশি থাকে? কারণ ধরেন যে আপনি যদি কোনো চমকপ্রদ কোনো একটা অ্যাডভার্টাইজ দেখলেন এবং নিজে খুবই মোটিভেটেড হয়ে গেলেন, কারণ আমরা কী করি, আমরা কিন্তু মানে মোটিভেশনাল স্পিচ শুনতে খুব বেশি পরিমাণে পছন্দ করি বা ভালোবাসি। তো আমরা যখন মোটিভেট হয়ে কোনো একটা জায়গা থেকে মোটিভেশনটা নিয়ে যদি খুব তাড়াহুড়া করে পরীক্ষাটা দিয়ে ফেলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি 5-5.5 মতো ব্যান্ড পেয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার কিন্তু ওটার জন্য মানে আপনার কিন্তু ওটা ভালো হইলো না, তাই না? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি চিন্তা করবেন যে আপনি ডিপ্রেশন পড়ে যাবেন, আরে আমার এদের কিছু তো হবে না। কিন্তু আপনি যে আসলে সঠিকভাবে যে জিনিসটা করা উচিত সেই জিনিসটা আপনি করেন নাই, সেটা কিন্তু আপনার মাথায় নাই। কারণ ওই যে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের উপর ঢুকে গেছেন, বা পৃথিবী তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের উপরই চলে গেছে। তো সেই জিনিসটা যাতে না হয় এই জন্য আসলে বলা উচিত। এখন আমি যেটা সাজেশন দিব সেটা হলো যে আপনারা অবশ্যই এই ধরনের কোনো চিন্তা ভাবনায় আসবেন না যে খুব তাড়াতাড়ি কোনো কিছু ভালো কিছু করা সম্ভব। কারণ পৃথিবীতে কোনো ভালো কিছু পাইতে হলে একটা নতুন জিনিস উপভোগ করা তো উচিত, নতুন জিনিস এক্সপিরিয়েন্স করা তো উচিত অবশ্যই, এবং সময় দেওয়া উচিত। কারণ সময় কোনো কিছু না যদি দিয়ে থাকেন তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সময়ের ওই ভ্যালুটা আপনি নিজে ক্রিয়েট করতে পারতেছেন না, এবং সেই ভ্যালুটা যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে ডিপ্রেশনে পড়ে যাবেন। কারণ আমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম যখন আমি জিআরই পরীক্ষাটা দিয়েছিলাম। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কতদিন প্রিপারেশনের পরীক্ষা দিয়েছেন আইএলটিএস, তা আমি বলবো যে আমি আইএলটিএস পরীক্ষা প্রিপারেশন নিয়েছিলাম মাত্র 1 মাস। বাট এই 1 মাসটা কিন্তু বলাটা আসলে ভুল হবে, কারণ হলো এর আগে 4 মাস কিন্তু আমি জিআরই প্রিপারেশন নিয়েছি। জিআরই প্রিপারেশন 4 মাস নেওয়ার পরে জিআরই পরীক্ষাটা দিয়েছি, খুবই বাজে একটা রেজাল্ট ছিল। তারপরে আমি নিজেকে একটু স্থির করে আইএলটিএস পরীক্ষাটা দিয়েছি 1 মাস পরে। তাহলে বলে রাখা ভালো, অ্যাটলিস্ট আমার যদি প্রিপারেশন চিন্তা করেন তাহলে আমি বলবো যে প্রিপারেশনটা আসলে 5 মাসের। বাট আমি কিন্তু সবাইকে বলে বেড়াই আমি তো 1 মাসে আইএলটিএস পরীক্ষা দিয়ে দিয়েছি, কিন্তু এরকম কিন্তু অনেকেই বলে। তো এরকম কথা বিশ্বাস করবে না, কারণ আপনার নিজের টাইম, নিজের শিডিউল, নিজের পোটেনশিয়ালিটি আপনি নিজেই বোঝার চেষ্টা করবেন। সেটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুবই পরিমাণে বাজে একটা পরিস্থিতিতে পড়ে যাবেন। এখন চলে আসেন যে আমি যদি কোনো সাজেশন দিব না, কোনো যদি ওপিনিয়ন দিয়ে থাকি, তাহলে আমি কি ওপিনিয়ন দিতে পারি আপনাদের ক্ষেত্রে, সেটা হবে যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আইএলটিএসটা অবশ্যই ম্যান্ডেটরি বিষয়, এবং সেই আইএলটিএসের সম্পর্কে একটু ধারণা রাখাটা খুবই জরুরি। সেটা হয়তো আমি আগামী কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো, কারণ যেহেতু আইএলটিএসের প্লে লিস্টটা মাত্র শুরু করলাম, সেহেতু আস্তে আস্তে আমি আমার যে স্কিলগুলো বা যে স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করেছিলাম সেগুলো অবশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তবে অবশ্যই চিন্তা করবেন যে আমি যেহেতু 7 ব্যান্ডের একজন স্টুডেন্ট, তাহলে আমার সাজেশন বা আমার ওপিনিয়নগুলো যদি আপনি ফলো করেন তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 6.5 পর্যন্ত পাইতে পারবেন। আমি আপনাদেরকে কোনোদিনও বলবো না যে আমার ভিডিওগুলো বা আমার স্ট্র্যাটেজিগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি 8 পেয়ে যাবেন। যদি 8 পেয়ে যান সেটা হলো আপনার পুরোপুরি কৃতিত্ব, কিন্তু আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু এই আমার বেশি পাওয়ার চিন্তা ভাবনা করবেন, অ্যাটলিস্ট মোটামুটি 6 থেকে 6.5 পাওয়ার চিন্তা ভাবনা করবেন, এবং 6 থেকে 6.5 ইজ এ গুড স্কোর টু কাম ইনসাইড জার্মানি ফর ইউর হায়ার এডুকেশন। আমার মনে হয় যে মোটামুটি আপনার যদি
সাড়ে ছয় অ্যাটলিস্ট থাকে, তাহলে আপনি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। নট ইভেন ইন জার্মানি, আপনি কানাডারও মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন অস্ট্রেলিয়ারও বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি আমার মনে হয় ইউএসের অনেক জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন বলে আমি মনে করি। কারণ আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলে বা আমি যতটুকু ডেটা দেখেছি, সেখানে আমার মনে হয় 6.5 ইজ থ্রেশহোল্ড স্কোর এবং খুব ভালো স্কোর এবং খুব ইজিলি পাওয়া যায় যদি আপনি আপনার পটেনশিয়ালিটি বা পটেন্সিটা ভালো মতো নিজে বুঝে থাকেন। তো আমার সাজেশন থাকবে হলো যে আপনি ফার্স্টে হলো নিজেকে একটু বোঝার চেষ্টা করেন। নিজেকে কীভাবে বোঝার চেষ্টা করবেন, দেখেন আপনি কিন্তু যখন কথা বলেন, আপনি যখন কোনো একটা ইংরেজি একটা আর্টিকেল পড়েন, আপনি কোনো যখন একটা ইংলিশ মুভি দেখেন, তখন কিন্তু বা আপনি যখন কোনো রচনা লেখেন, এসে একটা লিখতেছেন, বা আপনি যখন আপনার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো দিচ্ছেন, তখন তো আপনি লিখতেছেন, রাইট? ওই লেখার সময় আপনি আপনার প্র্যাকটিসটা তো দেখতেছেনই, আলটিমেটলি আপনার সারাউন্ডিংসে আপনার রিডিং, রাইটিং, স্পিকিংয়ের জন্য এবং হলো জন্য আরেকটা কি জিনিস ছিল ভুলে গেছি, চারটা যে মডিউল আছে, 4টা মডিউল তো আপনি নিজেই মোটামুটি দেখতেছেন। এবং এই দেখার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয়, দেখার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু নিজেকে একটু জাজ করতে পারেন না, অবশ্যই করতে পারেন। কারণ আপনি যখন শুনতেছেন কোনো একটা ইংলিশের ভিডিও এবং সেই শুনে যখন আপনি কোনো কিছু বোঝার চেষ্টা করতেছেন, আপনি যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনি সাবটাইটেলের সাথে মিলাই নেন এবং পরে চিন্তা করেন ওকে ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারি। তারপরে যখন কোনো কিছু এসে লিখতেছেন, সেই এসে লেখার পরে আপনি তো নিজে জাজ করতেই পারেন, ওকে ঠিক আছে আমি ভালোভাবে লিখতেছি না ভালোভাবে লিখতেছি না। তো আপনি যখন কোনো একটা কিছু ধরেন যে লিসেনিং তো গেল, স্পিকিং যখন চিন্তা করতেছেন, স্পিকিংয়ের কথাটা আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে খারাপ বা সবচেয়ে বাজে সমস্যা হলো যে আমরা বেসিক্যালি শরম পাই, এবং এই শরম পাওয়ার জন্য আসলে স্পিকিংটা কথা বলতে পারি না। কারণ আপনি যখন বাংলায় কথা বলেন, আমরা অনেকে বাংলায় কথা বলতে শরম পাই, এবং সেই জিনিসটা তো করা আসলে উচিত না, রাইট? আপনার শরম পাওয়াটা যদি আপনি কোনোভাবে এলিমিনেট করতে পারেন, কোনোভাবে ডিলিট করতে পারেন, দেন আপনার স্পিকিংটা অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ হবে বলে আমি মনে করি। এবং এই শরমটা আপনি কীভাবে ডিলিট করবেন, কীভাবে এলিমিনেট করবেন, সেটার পন্থা হয়তো আমি আগামীতে বলে দেবো, বাট এটা হলো আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি অনেক স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারেন, বাট একা কোনো একটা জায়গায় আপনি নিজে একটু মানে কথা বলার চেষ্টা করেন ইংরেজিতে। এটা আপনি বাথরুমেও বলতে পারেন, যেমন বাথরুমে আমার ইংরেজি স্পিকিং খুব ভালো হয় এবং জার্মান স্পিকিংও আমার খুব ভালো হয় বাথরুমে, যখন আমি নিজে একা বলি। আপনি এটা বাথরুমেও করতে পারেন এবং আপনি নিজেকে একটু জাজ করতে পারেন এবং বলতে পারেন ওকে ঠিক আছে আমি রেকর্ড করে নিই, রেকর্ড করে আমি কাউকে শোনাই, এবং সে আমাকে জাজমেন্টটাও দিতে পারবে। তো এরকম আমি হয়তো কোনো ক্যাম্পেইন করতে পারি যে আপনার হলো IELTS স্পিকিংয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট, যে আপনি যখন কোনো কিছু বলবেন, বলে আমাকে সেটা রেকর্ড করে পাঠাবেন এবং আমি আপনাকে একটা ফিডব্যাক দিব। আমি জানি না এটা করতে পারবো কি না পারবো না, বাট যদি সময় হয় তাহলে অবশ্যই ইন দ্য নিয়ার ফিউচার বা অনেক পরে হয়তো চিন্তা ভাবনা করলেও করতে পারে। এবং আপনার লাস্টে যেটা থাকে, আপনার লাস্টে কী থাকে, রিডিংয়ের ক্ষেত্রে আপনি সেটা চিন্তা করতে পারেন। একটা আর্টিকেল পড়েন, আর্টিকেল পড়ে আপনি চিন্তা করেন যে আপনি ওয়ার্ডগুলো বুঝতে পারতেছেন কিনা, কারণ ওয়ার্ডের কিন্তু রেঞ্জ খুব ভালো থাকা উচিত, কারণ ওয়ার্ডের সঠিক ব্যবহার যদি আপনি জানেন তাহলে আপনার রিডিংয়ে খুব বেশি পরিমাণে হেল্প হবে। এবং অনেক সময় হয় কি যে রিডিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আপনি ওয়ার্ডটা না বুঝলেও আপনার সারাউন্ডিংস অনেক ওয়ার্ডগুলো দেখে ওই ওয়ার্ডটা আসলে কী মিন করতে পারে, বা সারাউন্ডিংস মানে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো দেখে ওই ওয়ার্ডটা আসলে কী মিন করতে পারে, ওই পরিস্থিতিটা কী হতে পারে সেটা আপনি অ্যাজিউম করে নিতে পারেন। আসলে যখন আপনি ইংলিশ বুক রিডার হবে, যদিও আমি ইংলিশ বুক রিড করি না খুব একটা বেশি, আমার পছন্দই না, মানে গল্পের বই বা কোনো ধরনের বই পড়ায় আমার খুব বেশি অপছন্দ। তো যেটা ব্যাপার হলো যে আপনি যখন ইংলিশে কোনো কিছু বই পড়বেন, সেই বই পড়াটা কিন্তু আসলে সবসময় যে আপনার ওই একটা ওয়ার্ডের মানে বুঝতে হবে এমন কোনো কিছু না, কিন্তু আপনার কিন্তু সারাউন্ডিংসে যখন আপনি একটা জিনিস ধারাবাহিকভাবে পড়তে থাকবেন, তখন কিন্তু একটা অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে অনেক সময় পড়া যায়, এবং অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করেই আসলে বইগুলো পড়ে সবসময়। কারণ আমরা যেহেতু নেটিভ স্পিকার না, আমরা নেটিভ স্পিকারের মতো আসলে সেভাবে চিন্তাভাবনা করতে পারবো না। তো সব মিলায় আমি যদি এই ভিডিওটা শেষ করি, তাহলে সামারাইজ কী হবে, সামারাইজ যদি আমি করতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে আসলে আপনি চমকপ্রদ কোনো ভিডিওর থাম্বনেল দেখে নিজেকে মোটিভেট করবেন না অবশ্যই, এবং চমকপ্রদ কোনো পোস্টার দেখে কোনো কোচিংয়ের পেছনে ছুটবেন না অবশ্যই। আপনি আগে নিজের সার্কামস্ট্যান্সটা বোঝা উচিত বলে আপনার নিজেকে বোঝানো উচিত, এবং সেই নিজের সার্কামস্ট্যান্সটা যখন আপনি বুঝবেন তখন আপনি আপনার একটা টাইমলাইন সেট করতে পারবেন। আপনি যদি চমকপ্রদ চিন্তা করেন যে ওকে ঠিক আছে 31 দিনের প্রিপারেশনের টাইমলাইন আমি দেখছি একটা ভিডিওতে, আমি এটাই ফলো করতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার জন্যই বা এই ফলো করার পরে আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্টটা নিয়ে একটু জাজমেন্টে বসবেন। আপনি আসলেই কি 31 দিনের প্রিপারেশনটা নিয়ে IELTS পরীক্ষায় বসবেন কিনা, কারণ এখানে টাকারও ব্যাপার আছে রে ভাই। টাকার ব্যাপার মানে আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করছেন ভাই, এখন মানে 18,000 সামথিং আর কি একটা টাকা এমন ফি দিতে হয়। এতগুলো টাকা আপনি কেন পানিতে ফেলবেন যদি আপনার প্রিপারেশনটা ভালো না হয়, রাইট? তো এটাই বলবো যে আপনি ওই চমকপ্রদ রঙ্গাচঙ্গা কোনো অ্যাডের পেছনে না পড়ে নিজেই ফার্স্টে জাজমেন্টাল হবেন
এবং জাজমেন্টাল হবে। নিজের প্রতি জাজমেন্টাল হওয়াটা কোনো একটা খারাপ বিষয় বলে মনে করি না, মাঝে মাঝে নিজের প্রতি জাজমেন্টাল হওয়া উচিত বলে আমি মনে করি। হইলে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকে। আদারওয়াইজ আপনি যদি অনেক নীতিবাক্যর পিছনে ছোটেন যে আরে নিজের কেন জাজ করতেছিস নিজেকে, না দরকার নাই, এরকম জাজমেন্টাল মানে এরকম কথাবার্তা বা নীতি কথাবাক্যে সবসময় খাটে না। আসলে সবসময় নিজের প্রতি একটা জাজমেন্টাল ভাব যদি আপনার কিছু কিছু সফিস্টিকেটেড এবং স্পেসিফিক পর্যায়ে যদি নিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক আছে। আমি নিজেই খাটাইতে পারি না, আমি কেন জ্ঞান দিতেছি মানুষের। আচ্ছা যাই হোক, তো ব্যাপারটা হলো যে আজকের ভিডিওর মেদ্দা কথা হলো যে রঙাচঙ্গা কোনো পোস্টার পিছনে যাবেন না, এবং 5-7 দিনে আসলে আইএলটিএসে ভালো স্কোর করা যায় না। 5-7 দিনে ভালো স্কোর করা যায় না যদি না এক্সেপশনাল কেস হয়, এবং যদি না আপনি হলো ছোটোবেলায় থেকেই এ লেভেল ও লেভেল পড়ে আসছেন বা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে আসছেন। তো আমি এগুলো আসলে এক্সেপশনাল কেসেই ধরে, কারণ আমরা হলো বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষজন আসলে নর্মাল এডুকেশন সিস্টেমেই বা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেই বড় হয়। তো ওই এক্সেপশন কেসে আসলে কথাবার্তা বলাটাই উচিত না। এক্সেপশন কেস মানে নর্মাল কেস যদি চিন্তা করেন, তাই নর্মাল কেসে আসলে 5-7 দিনে ভালো আইএলটিএস স্কোর করা যায় না। তো এটা একটা ভুয়া কথা, যে বলছে তার একটা ধরে ঠাস করে চড় মারবেন। যাই হোক, তো আজকের ভিডিওটা হোপফুলি আজকে অনেক কিছু বললাম, অনেক তথ্য তুলে ধরলাম, এবং পিছনে ভিউটা অনেক সুন্দর। তো আপনারা যদি ভালো বেসে থাকেন আমাকে, এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই আমার জন্য প্রে করবেন, এবং যাতে আমি ভালো মতো পাস করে বের হতে পারি। তো পরে ভালো থাকবেন, আবার যে কোনো একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত নিজেকে সুস্থ রাখবেন। চা